হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল অফ ইউ টু অল ইউনিট বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমরা এখানে দেশ এবং বিদেশে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা, জিও পলিটিক্যাল নিউজ, ডিফেন্স নিউজ এবং ডিফেন্স আপডেটস নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা এখানে আলোচনা করি, যেটা কিনা অ্যাকুরেট ফ্যাক্টস এবং অ্যাকুরেট তথ্যের উপর বেস করে হয়। এবং আমরা এখানে টু দ্য পয়েন্ট এবং একটা নিউট্রাল পার্সপেক্টিভকে এবং একটা নন পলিটিক্যাল ওয়েতে আমরা এটা আলোচনা করি, যেটা কিনা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। আমরা সেখানে যতটুকুই আলোচনা করি, ততটুকুই ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করি, যেটা কিনা তোমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রয়োজনীয়। এখানে আমরা কোনো রকম কোনো ক্লিকবেট ভিডিও বানাই না। আমরা এখানে কোনো রকমভাবে কোনো ক্লিকবেট ভিডিও আমরা বানাই না। আমরা শুধুমাত্র অ্যাকুরেট ফ্যাক্টসের উপর বেস করেই ভিডিও বানানোর চেষ্টা করি এবং ততটুকুই আমরা নিয়ে আলোচনা করব যতটুকু তোমাদের পরীক্ষার জন্য প্রয়োজনীয়। এরপর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবেই তোমরা লাইক করো। যদি তোমাদের মনে হয় যে এই ভিডিওটা তোমাদের কোনোভাবে কোনো হেল্প করেছে বা তোমরা নতুন কিছু জিনিস আজকে জানতে পেরেছো, তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আজকের টপিক শুরু করা যাক। পাকিস্তান আন্ডার অ্যাটাক। পাকিস্তানের নিজের মধ্যে থাকা, পাকিস্তানের দেশের মধ্যে থাকা বিভিন্ন টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো এখন পাকিস্তানের আর্মি এবং পাকিস্তানের গভর্নমেন্টের বিরুদ্ধে, পাকিস্তানের আইএসআই এর বিরুদ্ধে কাজ করা শুরু করে দিয়েছে। এবং সেই কারণের জন্য দেখা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলাতে পাকিস্তানের হেডকোয়ার্টার, যেটা কিনা করাচিতে অবস্থিত, রেঞ্জার্সের হেডকোয়ার্টারের মধ্যে একটা ভেহিকেল যেটা কিনা বম্বড ছিল, মানে যেটার মধ্যে কিনা ছিল, বম্ব ছিল, সেটা নিয়ে গিয়ে পাকিস্তানের রেঞ্জার্সের হেডকোয়ার্টার, যেটা করাচিতে ব্লক 9-এ অবস্থিত, সেখানে গিয়ে অ্যাটাক করে। এবং সেই অ্যাটাকটা করার জন্য অলরেডি আমি যতক্ষণ ভিডিও এডিট করছি ততক্ষণ অবধি অলরেডি 5 জন মারা গিয়েছে, যারা কিনা পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে ছিল। এবং যারা অ্যাটাক করেছিল তাদেরকেও প্রত্যেককে তো মেরেই দিয়েছে, কিন্তু তার মধ্যে একজনকে ওরা জীবিত অবস্থায় ধরেছে এবং তাদেরকে বলছে যে তারা কিনা আফগান। কিন্তু যদিও আমার মনে হয় মানে ওরা পাকিস্তানের এটা বরাবর করেই থাকে, এটাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে, শুধুমাত্র একজনকে মারার জন্য। মানে আফগানের বিরুদ্ধে যখন আমি ভিডিও এডিটিং করছি অলরেডি ওরা আফগানদের এগেনস্টে এয়ারফোর্স দিয়ে স্ট্রাইক করা শুরু করে দিয়েছে, এবং যেটা কিনা সাধারণ মানুষের ওপর হচ্ছে এবং যেটা কিনা ও ছোটো ছোটো বাচ্চাদের বিরুদ্ধে হচ্ছে। এবং সেই কারণের জন্য মানে তার যে ভিজুয়ালসগুলো সেগুলো চোখে তোমরা দেখতে পাবে না, সেগুলো নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও অবশ্যই বানাবো। কিন্তু পাকিস্তান যেটা করছে এগুলোকে ফলস ফ্ল্যাগ অপারেশন, ও শুধুমাত্র আফগানের নামটা দেওয়ার জন্য, যাকে জীবিত অবস্থায় ধরেছে বা আদৌ ধরতে পেরেছে কিনা ভগবান জানে, ওদের তো কিছুই সত্যি পুরো কোনটা সত্যি কোনটা মিথ্যে সেই হিসেবে তো সামনেও আসে না। কিন্তু সেই হিসেবে গিয়ে ওরা সেটার নাম দিয়ে দিয়েছে যে সেটা কিনা আফগান। বাট এটাই হয়েছে ব্যাপার। কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ যে গতকাল রাত্রিবেলা যে অ্যাটাকটা হয়েছে, যে পাকিস্তানি রেঞ্জার্সের হেডকোয়ার্টারে এইভাবে অ্যাটাক করা হয়েছে, এবং সেখানের ক্ষেত্রে কি সেটা খুব ডেডলিভাবে একটা মারাত্মকভাবে অ্যাটাক করেছে। এবং অলরেডি যখন আমি ভিডিও বানাচ্ছি আমি যেমন বোর্ডটা বললাম যে 5 জন অলরেডি মারা গেছে। এবং অবভিয়াসলি যখনই কিছু একটা ঘটনা পাকিস্তানের মধ্যে, এখন রিসেন্ট ট্রেন্ড দেখতে পাওয়া যাচ্ছে যে পাকিস্তানের মধ্যে যখনই কিছু একটা হচ্ছে তারা তখন সাথে সাথে সেই অ্যাটাকটা বলে দিচ্ছে যে না, সেই অ্যাটাকটা করিয়েছে হচ্ছে ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া গতকালই ফোর্সফুলি মানে পুরোপুরিভাবে ডিসমিস করে দিয়েছে এরকম সমস্ত রকম ক্লেমকে, যে না আমরা এরকম ইন্ডিয়া পুরোপুরিভাবে বলে দিয়েছে যে আমরা এরকম কোনো রকম কোনো অ্যাক্টিভিটির মধ্যে আমরা ইন্ডিয়া এখানে জড়িত না। এবং তখন ইন্ডিয়ার সাথে না পেরে উঠেছে তখন পাকিস্তান, সে দুর্বল যে আফগানিস্তান আছে তাদের, দুর্বল ইন দ্য সেন্স যে তাদের এয়ারফোর্স নেই। তার আফগান যারা আছে তারা বাই বার্থ একদম লড়াকু, মানে তারা একদম জন্মগ্রহণ করেই লড়াই করার মানে মতো ভাবে। ঠিক আছে, তাদের মাইন্ডসেটই মানে সেই হয় করবো নয় মরবো, এরকম একটা ব্যাপার থাকে ওদের মধ্যে। ঠিক আছে, তো সেই আফগানদের এগেনস্টে কী করেছে, যেরকম আমি বললাম এয়ার স্ট্রাইক করেছে এবং সাধারণ সাধারণ মানুষের ওপর, সাধারণ মানুষকে মারছে, আর কিছুই না। এই সময় হিউম্যান রাইটস চোখে দেখতে পায় না। যাই হোক, তো এই যে ভিজুয়ালসগুলো তোমরা দেখতে পাচ্ছ যে যেখানে পাকিস্তানের রেঞ্জার্স যারা আহত হয়েছে তারা শুয়ে পড়েছে। যাই হোক, এই যে ইন্ডিয়ান রেসপন্স যেটা গতকালই দিয়ে দিয়েছে, ইন্ডিয়ান রেসপন্স রণধীর জসপাল সে বলেছে যে আমরা এরকম কোনো অ্যাটাকের সাথে আমাদের কোনো লিঙ্ক নেই, আমরা এরকমভাবে সে মানে বেসিক্যালি রণধীর জসপাল সে খুব সুন্দর কথাই বলেছে যে ভাই তুই নিজের দিকটা দেখ, তুই আগে নিজের, ইনস্টেড অফ পয়েন্টিং ফিঙ্গার্স অ্যাট আদার, পাকিস্তান উড ডু বেটার টু লুক ইনওয়ার্ডস। এই যে কথাটার মানেটাই অনেকটা যে ভাই আমাকে না বলে আগে নিজেকে দেখ। ঠিক আছে, তুই তো টেরোরিস্টের জন্মগ্রহণ দিয়েছিস, তুই তো টেরোরিস্টের একদম হাব। এই কথাটাই মানে বাংলা মানে হয়তো সেটাই হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, সব থেকে হাস্যকর তো যখন আমি এই পোস্টটা দেখেছি আমার তো মানে হাসি তো মানে আর মানে কি বলবো, এটা সব থেকে বেশি হাস্যকর ব্যাপার যে একটা টেরোরিস্ট, আর শুধু টেরোরিস্ট না, টেরোরিস্টের মানে একদম কমান্ডার, সে অবধি করেছে যে অ্যাটাক করেছে। ভাই সে অবধি তার সোশ্যাল মিডিয়াতে গিয়ে বলছে যে এই যে অ্যাটাকটা হয়েছে এটা খুব খারাপ হয়েছে। মানে একটা টেরোরিস্ট অর্গানাইজেশনের কমান্ডার সে পর্যন্ত বলছে, ভাবতে পারছো এটা? ঠিক আছে, অরিজিনাল ভিডিওগুলো তো আমরা পরে দেখছি, কিন্তু তার আগে আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি ঘটনাটা কী হয়েছে বা কীভাবে এই ঘটনাটাকে বাস্তবায়িত করা হয়েছে। সব থেকে প্রথম বলা হচ্ছে যে সেখানে
একটা ভেহিকেল ছিল, সেই ভেহিকেলের মধ্যে বম রেখে সেটাকে গিয়ে পাকিস্তানের হেডকোয়ার্টারের মধ্যে সেটাকে অ্যাটাক করা, সেটাকে মানে সেই পাকিস্তান যে হেডকোয়ার্টার যেটা করাচিতে ব্লক 9-এ অবস্থিত, সেখানে গিয়ে তার একদম মানে একদম হেড অন ফাইট, হেড অন মানে একদম গিয়ে সোজাসুজিভাবে লড়াই করা শুরু করে দিয়েছে। এবং সেটার জন্য যতক্ষণে এখানে বলছে 3টে পাকিস্তানি রেঞ্জার্স, বাট ওটা কখনোই সত্যি ফিগারটা সামনে কখনোই আসতে দেবে না। এটাকে তুমি ধরে রাখো মোর দ্যান 5 to 6, ওরা যেটা বলছে তার ডবল তুমি ধরে চলো, ঠিক আছে। এবং এই ঘটনাটা হয়েছে, এরা ওখানে যেমন বলেছে যে 15 মিনিট নাকি হেভি গানফায়ার হয়েছে, বাট এটা 15 মিনিট নয়, এটা হয়েছে মোর দ্যান 1 আওয়ার, ঠিক আছে। এই যে আচ্ছা, এই যে পুরো অ্যাকচুয়াল টার্গেটটা কোথায় ছিল, টার্গেটটা অ্যাকচুয়াল যে টার্গেটটা করে অ্যাটাকটা করা হয়েছিল সেটা হচ্ছে বিটটাই উইং হেডকোয়ার্টার্স সিন্ধের রেঞ্জের যে হেডকোয়ার্টার্স আছে, আমি দেখাচ্ছি ম্যাপের মধ্যে, তার হেডকোয়ার্টারের যে একটা উইং ছিল সেটা হচ্ছে বিটটাই উইং হেডকোয়ার্টার, কিন্তু সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি, ঠিক আছে। এই বিটকয়েন হুইং হেডকোয়ার্টারটা অ্যাকচুয়ালি এর লোকেশনটা মানে আমি ম্যাপ থেকেও খুব একটা ভালোভাবে দেখতে পাইনি, কারণ বেসিক্যালি দেখো এগুলো একটা আর্মির মানে কি বলবো ইনস্টলমেন্ট, ঠিক আছে। এগুলোর হেডকোয়ার্টারের পুরো ডিটেলস কখনোই ওরা মানে পাকিস্তান কোনো কান্ট্রি দেবে না, ঠিক আছে। আর যে জায়গায় অ্যাটাকটা হয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, তার কারণ করাচির যে জায়গাটায় অ্যাটাক হয়েছে সেটা ব্লক 9, এবং সেই এলাকাটা অত্যন্ত বেশি ডেন্সড এবং অত্যন্ত বেশি পপুলেটেড এবং অত্যন্ত বেশি, শুধুমাত্র যে সেখানে করাচির যে রেঞ্জার্সের হেডকোয়ার্টার আছে সেটা না, এছাড়া করাচির বিভিন্ন পাকিস্তানের যে ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আছে, হেডকোয়ার্টার্স আছে, সেগুলো ওখানে অবস্থিত, ঠিক আছে। আর যেরকমটা আমি বললো 6 টেরোরিস্ট, ওরা তো বলছে টেরোরিস্টের ক্ষেত্রে, কিন্তু মিলিটেন্ট টেরোরিস্ট ওরা ধরেছে, এবং এই জিনিসটা গন্ডগোলটা ওরা ধরে নিয়েছে, ঠিক আছে। তার মধ্যে একজনকে জীবিত অবস্থায় ধরেছে এবং তাদেরকে বলছে, সে বলেছে আফগান, এবং সেই আফগানটাকে সাজিয়ে সেটার উপর বাহানা বানিয়ে তাকে সামনে রেখে সে আফগানিস্তানের ওপর এখন এয়ার স্ট্রাইক করে দিয়েছে, ঠিক আছে। যতক্ষণ আমি ভিডিও বানাচ্ছি অলরেডি এয়ার স্ট্রাইক করা হয়ে গেছে, এবং মানে খুব বাজেভাবে হয়েছে, ঠিক আছে। ঠিক আছে, সেটা নিয়ে আমি পরে একটা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি। এবং এই যে ঘটনাটা কী হয়েছে, ভেহিকেল বন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই ফুল ফর্মটা ইম্পর্টেন্ট, এবং এই গাড়িটা ব্যবহার করে সবথেকে প্রথম গিয়ে ধাক্কা মারা হয় তার গেটে, তার পরবর্তী ক্ষেত্রে গিয়ে একদম পুরো একদম ফায়ার শুরু হয়ে যায়। আশেপাশের মানুষজন বলেছে এটা বিশাল বড় শক ওয়েভ হয়েছে, এটা যেরকম হয় একটা বোম ফাটির ক্ষেত্রে আশেপাশে জিনিসটা হয়। যাই হোক, এর পরবর্তী ক্ষেত্রে পাকিস্তান কী করেছে, তার একটা স্পেশাল ইউনিটকে সেখানে মানে অলরেডি ডিপ্লয় করে দিয়েছে। যেরকম আমাদের প্যারা এসএফ ইউনিট থাকে, ঠিক সেরকম পাকিস্তানের ক্ষেত্রে সেটা হয় এসএসজি, এবং তার একটা ইউনিটকে ওখানে ডিপ্লয় করা হয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে কী করেছে, অ্যান্টি টেরোরিস্ট ফোর্স, পাকিস্তানেরও অ্যান্টি টেরোরিস্ট ফোর্স ভাবা যায়। যাই হোক, আমাদের যেরকম এনএসজি আছে ঠিক সেরকম ওদের এই ফোর্সটাকে ওরা ডিপ্লয় করেছে। ডিপ্লয় করার পর তারা সিচুয়েশনটাকে আন্ডার কন্ট্রোল নিয়ে এসেছে, এবং এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, ঠিক আছে। এর পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই যে ঘটনাটা যে করেছে সেটা অ্যাকচুয়ালি কে করেছে, এবং তার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রিটা জানাটাও খুব বেশি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে, ঠিক আছে। এই যে ক্যাজুয়ালিটির ক্ষেত্রে যেটা আমি আগে বললাম, অ্যাকচুয়ালি এই ক্যাজুয়ালিটি ডবলই ভেবে ধরে চলাটা উচিত। এই যে হিস্ট্রি, আচ্ছা কে অ্যাটাকটা করেছে, অ্যাটাকটা হবার আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যেই জামাত উল আহার আহার বলে যে অর্গানাইজেশনটা আছে, টেরোরিস্ট অর্গানাইজেশন, সে এই অ্যাটাকটাকে ক্লেম করে দিয়েছে। এই যে জে ইউ এর যে অর্গানাইজেশনটা আছে জামাত উল আহার, এই অর্গানাইজেশনটা 2014 সালের আগে অবধি টিটিপি, যেটা পাকিস্তানের তালিবান যে গ্রুপটা আছে যে তার মধ্যে ছিল, ইনক্লুডেড ছিল, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে 2014 সালের পর গিয়ে তাদের একটা লিডারশিপের ডিসপিউটের জন্য ওরা ওখান থেকে আলাদা হয়ে যায় 2014 সালের আগস্টের জন্য। কেন আমি সালটা বারবার মেনশন করছি, তার কারণ হচ্ছে এটা কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এবং তার পরবর্তী ক্ষেত্রে কি দুজনেই আলাদা হয়ে যায়, কিন্তু দুজনের আইডিওলজি কিন্তু সেম। দুজনের আইডিওলজি একটাই, যে ভাই পাকিস্তান বলে কোনো দেশ থাকবে না, পাকিস্তানকে তুলে দাও, সে তার পরিবর্তে নিয়ে এসে একটা ইসলামিক কান্ট্রি, ঠিক আছে। পাকিস্তানটাকে পুরোপুরিভাবে ইসলামিক কান্ট্রি নিয়ে চলে আসে, এবং সেখানে ইসলামিক শাসন একমাত্র থাকবে, ঠিক আছে। যাই হোক, এটাও কিন্তু আবার খারাপ, কারণ একটা স্টেবল পাকিস্তান থাকাটা খুব জরুরি। কারণ পাকিস্তান যদি খুব ইনস্টেবল থাকে, সে তখন একটা কি করবে, তার জনগণের মন ভোলানোর জন্য সে তখন ইন্ডিয়ার বিরুদ্ধে একটা প্রক্সি ওয়ার তৈরি করার, করার, বা একটা প্রক্সি ওয়ার করার চেষ্টা করবে। এটা হচ্ছে ব্যাপার। যদি সে সরাসরি না, পাকিস্তান কখনোই ইন্ডিয়ার সাথে আর সরাসরি পেরে উঠবে না, সে শুধুমাত্র প্রক্সি ওয়ার দ্বারাই ইন্ডিয়ার সাথে লড়াই করবে। সেটা হয় ওয়েস্ট বা ইস্ট বর্ডার দিয়ে, ঠিক আছে, বোথ বর্ডার, ঠিক আছে। এটা একটা গভীর মানে আছে। পরবর্তী ক্ষেত্রে এই যখন টপিক নিয়ে ভিডিও বানাবো তখন আমি পুরোটা এক্সপ্লেন করবো কেন ইস্ট বর্ডারটাও আমাদের জন্য বা ইন্ডিয়ার সিকিউরিটির জন্য কেন এত বেশি গুরুত্বপূর্ণ।
যাই হোক, এবার যে অরিজিনটা যেরকম আমি বললাম আগে টিটিভির মধ্যে ছিল, তার পরবর্তী ক্ষেত্রে সেটা আলাদা হয়ে গেছে জামাত উল আহার যেরকম, আর নামও তো ওর নাম মনে রেখেও স্পেশাল কিছু নেই, বাট শুধু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একটু শুধু মাথায় রাখলেই যথেষ্ট। ঠিক আছে, এরা কী কী এখনও অবধি অ্যাটাক করেছে সেই অ্যাটাকটা একটুখানি জেনে নাও। সেটা হচ্ছে 2014 সালে ওয়াঘা বর্ডারে সুসাইডিক মমিন থেকে শুরু করে 2015 সালে 70 জনকে মারা, যেটা কিনা একটা পাবলিক পার্ক লাহোরের ক্ষেত্রে 2016 সালে। তো এরকম নানান ওরা বম্বিং করে এসেছে এবং সাধারণ মানে বেসিক্যালি সাধারণ মানুষকে মেরেছে। ঠিক আছে, এই হয়েছে মোটামুটি ব্যাপার। আচ্ছা, এখানেও একটা কথা, সেটা হচ্ছে 2024 সালে একটা চাইনিজ কনভয়ের ওপর অ্যাটাক হয়েছিল এবং সেখানে অনেকগুলো চাইনিজ মারা গিয়েছিল, সেটাও কিন্তু জামাতুল আহার করেছিল। ঠিক আছে, এই যে জামাতুল আহার বলো, এরা কিন্তু কি বলো তো, এদের মেনলি টার্গেট যেটা থাকে পাকিস্তানি আর্মি থাকে, পাকিস্তানি পুলিশ থাকে, বা পাকিস্তানের ইম্পর্টেন্ট গভর্নমেন্ট ইনস্টিটিউশন থাকে। ঠিক আছে, এইগুলো এই জামাতুল আহার এবং টিডিপি দুটোই ইউনাইটেড স্টেট রেকগনাইজড একটা টেরোরিস্ট অর্গানাইজেশন। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে যে পাকিস্তানের টেরোরিজম কেন বেড়ে গেছে, সব থেকে প্রথম দেখো এখানে অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, পাকিস্তানের টেরোরিজম বেড়ে গেছে তাদের ইকোনমিক ডাউনফলের সাথে সাথে পাকিস্তানের এই যে টেরোরিজম বাড়া একটা বিশাল বড় মানে লিঙ্ক। ঠিক আছে, পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্স মারাত্মকভাবে, কারণ পাকিস্তান মেনলি ফোকাস করে পাঞ্জাব আর সিন্ধ এই দুটো প্রভিন্সের ওপর। বাদ বাকি পাকিস্তান আর এই যে ওপরে যে এই যে আজাদ কাশ্মীরতে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, তারা যে লাফালাফি করে বা যেটাই হোক, তাদেরকে তো মানে কিছুই মানে দেয়ও না। এবং নিচে যে ইরান বর্ডারের সাথে যেটা আছে বালুচিস্তান, সেখানেও ওরা পাকিস্তান কিছুই দেয় না। ঠিক আছে, তো পাকিস্তান মেনলি ফোকাস করে সিন্ধ আর হচ্ছে এই আমাদের পাঞ্জাব, যেটা পাঞ্জাব আমাদের যে ভাগ হয়েছিল না সেই পাঞ্জাবটা, এই দুটো প্রভিন্সের ওপরই কিন্তু ওরা ম্যাক্সিমাম ফোকাস করে। বাদ বাকি তুই যে খেতে পেলি না পেলি, পাকিস্তান আর কিচ্ছু পরোয়া করে না সেসব নিয়ে। ঠিক আছে, তো এই যে আফগান বর্ডারটা, আফগান জবে থেকে তালিবান এসেছে, তালিবান কিন্তু আবার পাকিস্তান আর হচ্ছে যে আফগানিস্তানের যে বর্ডারটা যেটা আছে, যেটাকে ডিওড্রান্ট লাইন বলছে, সেই লাইনটাকে কিন্তু পাকিস্তান বিশ্বাস করে না, মানে আফগানিস্তান বিশ্বাস করে না। আফগানিস্তান বলে যে না, এর থেকেও ভেতরে বেশ অনেকটাই জায়গা আমাদের। ঠিক আছে, আবার পাকিস্তান সেটাকে মানে না। তো এই নিয়ে দুজনের মধ্যে বর্ডার ডিসপিউট কিন্তু আছে। তো পাকিস্তানের জন্য যে সিচুয়েশন খুব একটা ভালো সেটা কিন্তু নয়। একদিকে যে ইন্ডিয়ার সাথেও সিচুয়েশন পাকিস্তানের ক্ষেত্রে খুব একটা ভালো না, অপরদিকে এর ক্ষেত্রেও ভালো না, কিন্তু তারপরও মানে পাকিস্তানের মানুষজনকে মানে আইকিউ লেভেল কম থাকলে যা হয়, ঠিক আছে, মানে এতভাবে বোকা বানিয়ে রেখেছে সেটা আর মানে বোঝানোর বাইরে। ঠিক আছে, তো যেরকম বললাম দুজনের আইডিওলজিটাই সেম, দুজনেই চায় যে ইসলামিক কান্ট্রি বানাতে। ঠিক আছে, এবং এই যে ওপেন ফায়ার করেছে এবং সেটার জন্য হয়েছে মিলিটারি লঞ্চড হয়েছে, সেটার জন্য অপারেশন করেছে, এটা আর এরকম কিছু না, মোটামুটি যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, গভর্নমেন্ট, হ্যাঁ, পাকিস্তানের গভর্নমেন্টের যে রেসপন্স, পাকিস্তানের তো এখন একটা স্বভাব হয়েই গেছে, পাকিস্তানে যদি কিছুই হয়, ভাই ইন্ডিয়া করেছে, ইন্ডিয়ার ওপর দোষ চাপিয়ে দাও, মানে ওখানকার সাধারণ জনগণকে মানে একদম ভুলে যাবে, মানে এরকম হচ্ছে ব্যাপার, মানে জনগণকে বোকা বানানো, এটাই হচ্ছে মেন কারণ। ঠিক আছে, কিন্তু যে অ্যাকচুয়াল কারণ হচ্ছে যে পাকিস্তানের নিজের যে টেরোরিস্ট অর্গানাইজেশনগুলো আছে, সেটা এতদিন অবধি পাকিস্তানের আইএসআই এর কন্ট্রোলে ছিল, কিন্তু এখন কি হচ্ছে, সেটা পাকিস্তানের আইএসআই এর কন্ট্রোলের থেকে হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখনই গিয়ে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, এবার সেটা নিয়ে তুমি পাকিস্তানকে ইন্ডিয়ার নাম জড়িয়ে দাও, আফগানিস্তানের নাম জড়িয়ে যাও, ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে তো এখন বম মারতে পারবে না, ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে তো অ্যাটাক করতে পারবে না, তো এখন আফগানিস্তান উইক আছে, আফগানিস্তানের কাছে এয়ারফোর্স নেই, চালিয়ে দাও ওর কাছে গিয়ে এয়ার স্ট্রাইক করে দাও, ওখানকার সাধারণ মানুষ খুশ, হ্যাঁ এটা হয়ে গেল, ব্যাস এয়ার স্ট্রাইক, ব্যাস এটাই তো চলছে। ঠিক আছে, এক্স্যাক্ট যে লোকেশন যেটা আছে এবং যে সারাউন্ডিংসটা আছে সেটা ম্যাপে দেখালে ভালোভাবে বুঝতে পারবে, তারাও আমি ম্যাপটায় দেখাচ্ছি। তো ঠিক আছে, চলো আমরা এক্স্যাক্ট পজিশনটা দেখে নিই যে কোথায় অ্যাকচুয়ালি এই অ্যাটাকটা হয়েছে। ঠিক আছে, এটা পাকিস্তান, আমরা পাকিস্তানের উপর যখনই ফোকাস করছি তখন করাচি এসে গেছে। করাচি থেকে আমরা যখন আরও বেশি ভেতরে যাচ্ছি, হ্যাঁ এটা ব্লক 9 এবং এইটা পাকিস্তান রেঞ্জার হেডকোয়ার্টার। এই যে এক্স্যাক্টলি এই যে জায়গাটা আমরা দেখছি, এই যে বিল্ডিংসগুলো আমরা দেখছি, এইখানেই এই অ্যাটাকটা করা হয়েছে। ঠিক আছে, এবং এটা খুব একটা বড় মাপেরই অ্যাটাক তোমরা বলতে পারো, কারণ যে কোনো হেডকোয়ার্টারে অ্যাটাক করা, সেখানে সিকিউরিটিকে ব্রেক করে সেই সিকিউরিটিকে ওভারকাম করে গিয়ে সেই হেডকোয়ার্টারে অ্যাটাক করা, এটা একটা খুবই বড় একটা ব্যাপার। ঠিক আছে, এটা কোনো ছোটোখাটো মানে পুলিশ স্টেশন না, এটা কোনো ছোটোখাটো ওই ছাউনি বা ছোটোখাটো কোনো ওই টোল স্টেশন না, ছোটোখাটো কোনো চেকিংয়ের সেন্টার না এখানে, যে এই ছোটো মাপের মানে অ্যাটাক, এটা একটা বেশ বড় মাপের অ্যাটাক, কারণ এটা পুরোপুরিভাবে সিন্ধ রিজন যে আছে পাকিস্তানের, তাদের রেঞ্জারের হেডকোয়ার্টার, মানে বলতে পারো এইটার তো একটা হেডকোয়ার্টার, এখান থেকে ডিপ্লয়মেন্ট যেরকম আমাদের ইন্ডিয়াতে থাকে না, ইস্টার্ন জোনের হেডকোয়ার্টার, ওয়েস্টার্ন জোনের হেডকোয়ার্টার, নর্দার্ন হেডকোয়ার্টার, ঠিক সেরকমভাবে
পাকিস্তানের যে সিন্ধ প্রভিন্স আছে তাদের হেডকোয়ার্টার হচ্ছে এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এখানে এই অ্যাটাকটা হওয়া এটার কিন্তু যথেষ্ট বড় একটা সিগনিফিকেন্স। ঠিক আছে, এই জায়গাটা, এবং এটার এক্স্যাক্ট ডিটেলস এখানে আসছে না। এখানে একটা এক্স্যাক্ট ডিটেলসটা এখানে আসছে না, এখানে হচ্ছে ভিট্টাই উইং হেডকোয়ার্টার অ্যাকচুয়াল টার্গেট ছিল। ঠিক আছে, ভিট্টাই উইং হেডকোয়ার্টার। ঠিক আছে, স্পেলিংটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। না, এখানে আসছে না। ঠিক আছে, ভিট্টাই উইং হেডকোয়ার্টার এটা অ্যাকচুয়ালি টার্গেট ছিল। ঠিক আছে। मुझे लाई मुझे ना ठीक है। ये सीन हो रहा है यहाँ पर, मिस हो जाती है हमेशा यार। हमारे सामने, और ये बिल्कुल आप देख रहे हैं कि सुन रहे हैं कि आवाज़ आई है, अभी दोबारा फायरिंग की आवाज़ शुरू हो गई है और शदीद एम्बुलेंसेस की आवाज़ें भी आ रही हैं साथ। और ये वो जगह है ब्लॉक 6 जहाँ पे ये रेंजर्स का ऑफिस मौजूद है, और इस जगह से जो है वो शदीद फायरिंग की अभी आवाज़ें आई हैं। वक्फे वक्फे से धमाके हुए, पहले सबसे पहले जो एक शदीद नोयत का एक धमाका हुआ और उसके बाद फायरिंग होती रही, और ये 10-15 मिनट से ज़ायद का वक्त गुजर चुका है। अब भी जो है वक्फे वक्फे से फायरिंग की आवाज़ें आ रही हैं। ঘটনাটা হওয়ার পরপরই আমি যা যা ভিডিও আমি পেয়েছি, অ্যাকুরেট যে ভিডিওগুলো, ওখানকার লোকালস যে ভিডিওগুলো যেগুলো হয়েছে সেগুলো আমি অ্যাড করে দেবার চেষ্টা করেছি। আমি আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে। যদি তোমাদের এটা ভালো লেগে থাকে এবং যদি তোমাদের এটাতে হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। এবং যদি লাইক ভালো লাগে তবেই করো। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে এই ভিডিওটাতে তোমরা নতুন কিছু শিখেছো তাহলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা শেয়ার করো, কমেন্ট করো। এটাই, আর কিছু মনে হলে নিশ্চয়ই জানাতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।